এই রেড ওয়ার্ড বা ডেথ ওয়ার্ডের ভেতরে বন্দীদের যে পরিস্থিতিতে রাখা হয়েছে তা শুনে গা শিউরে ওঠার মতো। আসসালামু আলাইকুম দর্শক, বাশার আল আসাদ এই যেন আরেক হাসিনা যেমন আয়নাঘর তৈরি করেছিল দর্শক, এই বাশার আল আসাদ তার থেকেও ভয়ঙ্কর ঘর তৈরি করেছে মাটির তলে। দর্শক, বাশার আল আসাদের সেই আয়নাঘরের ভিডিওটা আপনারা দেখতে পাবেন, সাথে সাথে জামায়াতের আমিরের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম বাশার আল আসাদের সেই আয়নাঘরের ভিডিওটি দেখে আসি। এখানে জাহান্নামের এক টুকরো যেন নির্মাণ করা হয়েছে, যেখানে মানবাধিকার ও নৈতিকতা চূর্ণ বিচূর্ণ করে বন্দীদের উপর চলে অমানবিক অত্যাচার। এটি এমন এক জায়গা যেখানে নির্দোষ নারীদের সম্মানহানি করা হয়, যুবকদের জীবন কেড়ে নেওয়া হয় এবং শিশুদের ভবিষ্যৎ মুছে ফেলা হয়। সিডনে কারাগার দুই অংশে বিভক্ত। উপরের অংশটি পরিচিত হোয়াইট প্রিজন নামে, যেখানে সাধারণ বন্দীদের রাখা হয়, কিন্তু সম্প্রতি উদ্ধারকারী দল আবিষ্কার করেছে মাটির নিচে আরও একটি ভয়াবহ স্থান, যা পরিচিত রেড প্রিজন নামে। এই ভূগর্ভস্থ কারাগারটি 3 তলা গভীর এবং এতটাই জটিল যে যেখানে একবার প্রবেশ করলে দিক নির্দেশনা পাওয়া প্রায় অসম্ভব। এই রেড ওয়ার্ড বা ডেথ ওয়ার্ডের ভেতরে বন্দীদের যে পরিস্থিতিতে রাখা হয়েছে তা শুনে গা শিউরে ওঠার মতো। একজন নারী বন্দীর জবানবন্দি সিডনায়ার নৃশংসতা দৃষ্টান্ত হয়ে উঠেছে। তিনি বলেন, আমাকে যখন বন্দি করা হয় তখন আমার বয়স ছিল 19 বছর। আমি তখন অবিবাহিতা। আজ 13 বছর পর আমি মুক্ত। আমার বয়স এখন 32 বছর। আমি কয়েকটি সন্তানের মা, কিন্তু তাদের পিতা কে তা আমি জানি না। এই জবানবন্দি সিডনায়ের ভেতরে নারীদের প্রতি হওয়া গণধর্ষণের ভয়াবহ সত্য প্রকাশ করে। বাশার আল আসাদের বাহিনী এবং তাদের সমর্থক ইরানি কমান্ডারদের হাতে নারীরা দিনের পর দিন লাঞ্ছিত হয়েছে। সিডনায়া কোনো কারাগার নয়, এটি একটি অত্যাচারের কারখানা। বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আন্তর্জাতিক উদ্ধারকর্মী সংস্থা হোয়াইট হেলমেটস তাদের 5টি বিশেষ দলকে এই কারাগারে পাঠিয়েছে। উদ্ধারকর্মীরা লাল কারাগারের সিকিউরিটি ডোর ভেঙে বন্দীদের মুক্ত করার চেষ্টা করছেন। অনেক জায়গায় দেখা গেছে বন্দীদের খাবার, পানি, এমনকি অক্সিজেনের অভাব রয়েছে। যদি দ্রুত উদ্ধার সম্ভব না হয় তাহলে হাজারো প্রাণ অক্সিজেনের অভাবে হারিয়ে যাবে। বিশ্ববাসী সিডনায়ের বাস্তবতা সম্পর্কে জানুক, এটা এখন সময়ের দাবি। এই অমানবিক অত্যাচার থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ আবশ্যক। মানবাধিকার লঙ্ঘনের এই ভয়াবহ দলিল যেন ইতিহাসের পৃষ্ঠায় শুধু লেখা না হয়ে থাকে, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে যেন এটা মানুষ স্মরণ রাখতে পারে। সিডনায় একদিন ইতিহাস হবে, কিন্তু আজকের বাস্তবতা আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এই অপরাধ থামানোর জন্য আমরা কি করছি, এই প্রশ্নের জবাব ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদেরই দিতে হবে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। দর্শক, এই বাশার আল আসাদকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি জামায়াতের আমিরের সেই ভিডিওটি। আওয়ামী লীগ আগে ডিসাইড করুক তারা আদৌ কোনো ইলেকশন চায় কিনা, ইলেকশনে বিশ্বাসী কিনা, গণতন্ত্রে বিশ্বাসী কিনা, ভোটে বিশ্বাসী কিনা। আওয়ামী লীগ যেভাবে প্রতিদিন রাষ্ট্রকে এম্বারেস করার জন্য, ডিস্টেবিলাইজ করার জন্য, অশান্ত করার জন্য চক্রান্তের পর চক্রান্ত করে যাচ্ছে, আওয়ামী লীগ কিভাবে চিন্তা করে যে তারা এই ধরনের একটা সুষ্ঠু নির্বাচনের অংশ হবে? আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, এই কথা আমি কখনো বলি। আপনি বলবেন তাইলে মিডিয়া কিভাবে আসে? মিডিয়ার মতো করে এটা প্রচার করেছে। এখনো কিন্তু সেই ভিডিও আমাদের ইয়েতে আপলোড করা আছে, ফুল ভিডিওটা আমাদের ফেসবুকে আছে, আমাদের ওয়েবসাইটে আছে, আপনি যদি ইউটিউবে আছে, সেখানে যদি আপনি যান দেখবেন যে আমি আওয়ামী লীগের নাম একটা বারও নেই, মুখে নেইনি। সেই একই বক্তব্যে টুইস্ট করে বলা হয়েছে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। ওই সাধারণ ক্ষমা শব্দটাও আমি মুখে আনি নাই, কারণ এটা আমার প্রপার্টি নয়। একটা দেশে সাধারণ ক্ষমা ঘোষণা করার একমাত্র অথরিটি হচ্ছে সেই দেশের প্রেসিডেন্ট। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু রয়ে গেছে আওয়ামী লীগের বিশাল একটা বাহিনী। তাদের বলা হচ্ছে যে 20 থেকে 30% সমর্থক রয়েছে আওয়ামী লীগের। তাদের ভবিষ্যৎ কি হবে? আমি যদি বলি যে আওয়ামী লীগের সমর্থকদের ভোটাধিকারের ক্ষেত্রে এবং রাজনীতি করার ক্ষেত্রে, সুযোগ দেওয়ার ক্ষেত্রে আপনাদের বড় বড় দলগুলির বিভিন্ন ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি। জামাত ইসলামের আজকের অবস্থান কি তাদের ব্যাপারে একটু দয়া করে শুনতে চাই। দেখেন, আওয়ামী লীগ একটা পুরানা দল। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের আগে সবচেয়ে পপুলার দল ছিল।
মুক্তিযুদ্ধের পরেও তারা দেশ শাসন করেছেন। এরপরে তারা 21 বছর ক্ষমতায় ছিলেন না। তারা আবার ক্ষমতায় এসেছিলেন 1996 সালে। 96 থেকে 2001 তারা দেশ শাসন করেছেন। সেই দিন তারা গণভবন ছাড়তে চাননি। ক্ষমতা হারানোর পরেও তারা গণভবন ছাড়তে চান, বলেছিলেন যে আমি কোথায় গিয়ে উঠবো। তো পরে গিয়ে উনি কোথায় উঠলেন ছাড়া? নিশ্চয়ই তার একটা ঠিকানা ছিল বলেই তিনি উঠলেন। 2 নম্বর কথা হচ্ছে, বাংলাদেশের সকল মানুষের কিন্তু রাজধানী ঢাকায় নিজস্ব ঘর বাড়ি নাই। তারা কোথায় থাকে? তো জনগণের নেতৃত্বে যারা দেন তারা এটা বলতে পারেন না যে আমি কোথায় গেব। জনগণ যেভাবে থাকবে আপনি সেইভাবে থাকবেন জনগণের সাথে, কোনো সমস্যা নেই। সেই আওয়ামী লীগ 5 বছর পরে কিন্তু আর ক্ষমতায় ফিরে আসতে পারলো না। তারা 4 দলীয় ঐক্যজোটের সামনে দাঁড়াতে না পারে শোচনীয়ভাবে তারা পরাজিত হয়ে বিদায় নিয়েছে। প্রেসিডেন্ট চলে গেছে, কিন্তু তাদের লোকেরা রয়ে গেছে। মানে আমি বুঝতেছি না যে আমাদের এই ক্যামেরার উপরেও ফেসিবাদের কোনো থাবা পড়লো কিনা। জি থ্যাংক ইউ। এখন আমরা কন্টিনিউ করতে পারি। জি জি, উত্তরটা দিচ্ছিলেন। প্রশ্নটা কি ছিল জানি? মানে এই যে আওয়ামী লীগের তাহলে রাজনীতি করতে অধিকার নিয়ে, কারণ বিএনপি একরকম বলছে, আপনারা একরকম বলছেন। আওয়ামী লীগ কিন্তু আপনি যেটা বলছেন যে তাদের এখন কি হবে, এটা আওয়ামী লীগকে ডিসাইড করতে দেন আর জনগণকে ডিসাইড করতে দেন। আওয়ামী লীগ আগে ডিসাইড করুক তারা আদৌ কোনো ইলেকশন চায় কিনা, ইলেকশনে বিশ্বাসী কিনা, গণতন্ত্রে বিশ্বাসী কিনা, ভোটে বিশ্বাসী কিনা, রাষ্ট্রের সিস্টেম কিপিং এ বিশ্বাসী কিনা, সংবিধানকে মানার ক্ষেত্রে তারা আন্তরিক কিনা। তারা তো এর প্রমাণ দিতে পারেনি। বরঞ্চ ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার পরেও প্রতিদিন কিন্তু তারা আমাদেরকে ডিস্টার্ব করছে, যেটা আপনার মিডিয়া এবং অসংখ্য মিডিয়া উঠে আসতেছে। মিথ্যা প্রপাগান্ডা সারা দুনিয়ায় ছড়িয়ে বাংলাদেশের বদনাম করা, বাংলাদেশকে অপমানিত করা, বাংলাদেশের ভিতরে আনরেস্ট সৃষ্টি করা, বিভিন্ন উপসর্গ তৈরি করা। তারা তো এগুলা চালিয়ে যাচ্ছে। এটা তো গণতন্ত্রের পথ নয়। তাদের এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে তারা প্রমাণ করছে যে তারা আসলেই গণতন্ত্র কিংবা নির্বাচনে বিশ্বাসী। জনগণের উপর তাদের কোনো আস্থা নেই। আমি আওয়ামী লীগের মধ্যে অবশ্যই তাদের মধ্যে কিছু বিবেকবান লোক থাকতেও পারে। আমি তাদেরকে অনুরোধ করব যে খোলা চোখে খোলা মনে আওয়ামী লীগের কাজগুলো পর্যবেক্ষণ করে দেশ এবং জাতির জন্য আওয়ামী লীগ আসলেই কি ভালো কিছু নাকি অন্য কিছু আপনারা বিবেচনায় নেন। তারা যদি বিবেচনায় নেন তাহলে তাদের কাছে একটা উত্তর চলে আসে, এটা আমি বিশ্বাস করি। অন্যদিকে আপনারা কি একটা সুযোগ দিবেন কিনা যে হ্যাঁ ঠিক আছে, এই যে 24-এর গণহত্যা যেটা হয়ে গেল, যে মা তার সন্তান হারিয়েছে, বাবা সন্তান হারিয়েছে, স্ত্রী তার স্বামী হারিয়ে বিধবা হয়েছে, সন্তান বাপ হারিয়ে এতিম হয়েছে, তারা জবাব দেবে এটা আওয়ামী লীগকে। এই খুনের প্রেক্ষাপটে তাজা রক্তের উপরে দাঁড়িয়ে এখন ইলেকশনে তারা আনতে চায় কিনা, দেখতে চায় কিনা, এটা তাদের কথাটা শোনা দরকার। তারা কি বলতে চায়? হাত পা হারিয়ে যে সন্তানেরা আমাদের বঙ্গুত্ব বরণ করে এখন হাঁপাচ্ছে, তারা আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।